হোয়াট ডাজ ইগো এক্স্যাক্টলি মিন? ইগো সত্যি কি? আমার আপনার অনেকের মধ্যেই কিন্তু এই ইগোর সমস্যা দেখা যায়। প্রায় প্রত্যেকের মধ্যেই দেখা যায়। আমরা মনে করি যখন এই ইগো কেউ শো করছে তখন সে নিজেকে খুব ওভার সিরিয়াসলি নিয়ে নিচ্ছে। কিন্তু এর কোনো ক্লিনিক্যাল দিকও কি রয়েছে? এবং বিশেষজ্ঞরা বলেন একটা সময় পর্যন্ত যে ইগো থাকা ভালো। কিন্তু সেটা আপনি কিভাবে আপনার ম্যানিফেস্টেশন হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। আপনাকে জানতে হবে কোথায় সেই দাড়িটা টানতে হবে। কারণ সেলফ এস্টিমও কোনো একটা জায়গায় গিয়ে ইগো বলেই আমরা ধরে নিই। কিন্তু সেটা কখনোই অন্যর ক্ষেত্রে একটা রুড বিহেভ হিসেবে আপনার জায়গা থেকে তার কাছে না যায়। এটা মাথায় রাখতে হবে। তাই ইগো থাকলে পরে যে সমস্যাগুলো তৈরি হয় বিশেষত পারিবারিক সমস্যার ক্ষেত্রে এবং আমাদের অফিসে বা সোশ্যাল লাইফের ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা ফেস করি সেগুলোকে কিভাবে কাটিয়ে উঠতে পারি আজকের পডকাস্টের এপিসোডের মূলত এই দিকটা নিয়েই আমরা আলোচনা করব। তাই একেবারে স্কিপ না করে শুরু থেকে দেখুন এপিসোডটি। ইগো যদি ফ্র্যাজাইল থাকে তখন কিন্তু মানুষের নিজস্ব অনেক সমস্যা থাকে, মানে সে সেলফ অ্যাওয়্যারই হয় না, তার দোষ তার ফ্লজেস গুলো রয়েছে সেটা সে সেটা তো দেখতে পাচ্ছে না। মেল ইগো ফিমেল ইগো এর মধ্যে কি কোনো ডিফারেন্স রয়েছে? এটা কিন্তু ভ্রান্ত ধারণা যে পুরুষ মানে মাচো অ্যান্ড অল দ্যাট, তাদের কোনো রকম ইমোশন নেই। ট্যাবু অ্যাসপেক্ট থেকেই এটা কোথাও যখন একটা ছেলে জন্মাচ্ছে তখন থেকেই তার মধ্যে সেই ডেভেলপমেন্টটা তৈরি করা হচ্ছে এবং সোসাইটালি এক্স্যাক্টলি করতে পারবে না। এটা তুমি তোমার যে খারাপ লাগছে, তোমার যে ভালো লাগছে না, এটাও তুমি এক্সপ্রেস করবে না, বিকজ ইউ আর এ ম্যান। কনসাল্টিং আ সাইকিয়াট্রিস্ট অর সাইকোলজিস্ট শুধুমাত্র যারা ফিনান্সিয়ালি প্রিভিলেজ তাদের জন্য, সবার জন্য নয়। একটা বিলাসিতা, আমার তো খারাপ হতেই পারে, এই সমস্যা তো সবারই আছে, তোমারও আছে আমারও আছে, তার জন্য আবার আলাদা করে কেন যাব? মিথ রয়েছে যে ও বাহানা করছে বা ওর কোনো প্রয়োজন নেই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়ার, ও জাস্ট টাকাটা নষ্ট করছে নল। এটা একটা লাক্সারি পয়েন্ট অফ ভিউ থেকে। সেক্ষেত্রে আমি বলবো যে সমস্যাটা কিন্তু আগে আমাদের বুঝতে হবে, এবং ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে যদি কোনো মানুষের অবশ্যই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে আসাটা সেই মুহূর্তে বা কোনো একটা কারণে পসিবল না হয়, দেয়ার আর মাল্টিপল ন্যাশনাল এবং স্টেট লেভেলের হেল্পলাইন রয়েছে যেগুলো কমপ্লিটলি আমাদের গভর্নমেন্টের তরফ থেকে করা আছে, ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথের দিক থেকে আছে। ওয়েলকাম ডক্টর বাসু, কেমন আছেন? ভালো আছে আপনি? আমিও ভালো আছি। আজকের আমাদের টপিক ইগো। ইগো এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের মধ্যেই তো সেটা থাকে এবং কোথাও গিয়ে একটা সেলফ এস্টিমও এটার সাথে জড়িয়ে থাকে। যখন আমরা কাউকে দেখি আমরা অনেক সময় বলে থাকি বাবা ভীষণ ইগো শো করছে। তার মানে সে তার যে নিজেকে যে ভীষণ ওভার সিরিয়াসলি নিচ্ছে বলে আমরা মনে করি নি। কিন্তু একজন স্পেশালিস্ট হিসাবে আপনার থেকে জানতে চাইবো যে কোন আউটলুক থেকে আপনারা দেখেন যখন এই ধরনের সমস্যা কারোর মধ্যে হয়? আচ্ছা, ফার্স্ট আমাদের বুঝতে হবে যে ইগো জিনিসটা কি। ঠিক আছে, আমরা এই ওয়ার্ডটা খুব কমনলি ইউজ করি যে ওর ইগো আছে একটা, কিন্তু ইগো বেসিক্যালি আমাদের প্রত্যেকের মধ্যেই আছে এবং এটা আমাদের পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্বের একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের প্রিমিটিভ ইনস্টিংক্ট যেগুলো আছে সেটার সাথে আমাদের মরাল ইনস্টিংক্টটাকে ব্যালেন্স করে। এবং ইগো যখন ইমব্যালেন্স স্টেটে থাকে তখন কিন্তু কোথাও একটা মানুষ একটা ফ্র্যাজাইল ওয়েতে থাকছে, তখন কিন্তু যত রকমের সমস্যা তার অ্যারাইজ করতে পারে। আচ্ছা, কারণ অবশ্যই ইম্পর্টেন্ট পার্সোনালিটি পার্টটা যখন ইমব্যালেন্স স্টেটে রয়েছে এবং এই যে পার্সোনালিটি ডেভেলপড হয় একটা শৈশব থেকে কৈশোরের যে স্টেজটা থাকে, মানে অ্যাডাল্ট হওয়ার একটু আগে, তখন কিন্তু তার পার্সোনালিটির একটা ভিত তৈরি হয় এবং ওই মুমেন্টে তার লাইফস্টাইল, তার ফ্যামিলির মানে আপব্রিঙ্গিং স্টাইল, তার পরিবেশটা কেমন, সেটা কিন্তু তার পার্সোনালিটিকে শেপ দেয়। আচ্ছা। এবং আস্তে আস্তে জিনিসটা কিন্তু গ্রো করতে থাকে। এবং ইগো অনেকের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে বেসিক্যালি ইমব্যালেন্স স্টেটে থাকে, তারা ফ্র্যাজাইল ইগো যেটা আমরা বলে থাকি, সেটাই হচ্ছে অত্যাধিক, মানে জিনিসটা যদি ওভার রেটেড, ওভার অ্যাক্টিভ থাকে তখন হচ্ছে সে অত্যাধিক আত্ম
অহংকারী টাইপ থাকবে, একটা নিজে attitude চলে একটা আসছে ওর মধ্যে। অ্যাটিটিউড, ওরকম লেভেলেরই একটা অ্যাটিটিউড থাকবে, এবং নিজেকে ছাড়া আমি সামনের মানুষটাকে কোনোভাবে কিছু ভাবতে পারছি না, আচ্ছা। এরকম একটা ধারণা। ঠিক আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই জায়গাটা কোথাও তার এমপ্যাথি, মানে সামনের মানুষটার খারাপ লাগবে কি তার ভালো লাগছে কি তার ইমোশনটা কি, সেটা কিন্তু সে সেই তোয়াক্কাটা করছে না, এবং তার তখন একটা নিজের আত্মগর্ব আত্ম অহংকারের মধ্যে দিয়ে সে কিন্তু যাচ্ছে। এবং তার সাথে সাথে যেটা হয়, এই ধরনের মানুষ কিন্তু অ্যাজিউম করে যে সামনের মানুষটা এরকম বললো তার মানে ও এটা মিন করেছে, আচ্ছা, অ্যাজিউম করছে। আদপে সামনের মানুষটা কিছুই বলেনি, সে বাড়ি গিয়ে ঘুমিয়ে মানে পড়েছে, কিছুটা কিন্তু ওভারথিংক ওভারথিঙ্ক করছে, একটা টেন্ডেন্সি চলে কিন্তু আসে। থাকবে। Okay. এবং ওভারথিঙ্কটা কিন্তু এক্সট্রিম লেভেলের নেগেটিভ জায়গা থেকে ভাবে, এবং সেখান থেকে একটা জেলাসি গ্রো করে। আপনি দেখতে পাচ্ছেন জিনিসটা, আপনি ভাবুন সাইকেলের চেনের মতো, একটার পর আচ্ছা। একটা একটার পর একটা নটটা জাস্ট অ্যাড অন হয়ে যাচ্ছে, এবং এখান থেকেই কিন্তু সমস্যাটা স্টার্ট হচ্ছে। এবং ইগো যদি ফ্র্যাজাইল থাকে তখন কিন্তু মানুষের নিজস্ব অনেক সমস্যা থাকে, মানে সে সেলফ অ্যাওয়্যারই হয় না, তার দোষ তার যে ফ্লজেসগুলো রয়েছে সেটা সেটা সে কিন্তু সে দেখতেই তাকে দেখতে পাবে না। পাচ্ছে না। মানে আমার মধ্যে সব ঠিক, মানে 1 to 100 সবটাই কারেক্ট, কিন্তু সামহাউ সামনের মানুষটা আমার সাথে খারাপ করেছে। এবং জেলাসিটা কিন্তু এখানে খুব মানে নেগেটিভলি একটা ইম্প্যাক্ট করে। তাহলে সেটা তো সোশ্যালিও তাকে নানা ধরনের সমস্যা অবশ্যই, সেক্ষেত্রে পড়তে হয়। অবশ্যই। আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাইবো যে মেল ইগো ফিমেল ইগো এর মধ্যে কি কোনো ডিফারেন্স রয়েছে? দেখুন, ইগোতে জেন্ডার ডিফারেন্স সেভাবে নেই, কিন্তু হ্যাঁ ম্যানিফেস্টটা কিভাবে Manifest-টা হচ্ছে আলাদা সেটা হয়। ডিফারেন্ট। মানে মোস্টলি ছেলেদের ক্ষেত্রে যে যদি ফ্র্যাজাইল ইগো থাকে ও ইমব্যালেন্স স্টেটে, সেক্ষেত্রে তাদের মধ্যে বেশি টেনাসিটি থাকবে যে নিজেকে প্রুভ করার যে আই এম দ্য সুপিরিয়র, আচ্ছা, এই জায়গাটা কিন্তু তাদের মধ্যে থাকবে। ডমিনেটিং হ্যাবিটস যেটা আমরা বলি, সেই জায়গাটা থাকবে। এবং মেয়েদের মধ্যে জিনিসটা কি, দেয়ার আর আদার্স ফ্যাক্টরস, শুধু যে ইগো নয়, আদার্স ফ্যাক্টরও রয়েছে, কারণ সেখানে তার ফিজিক্যাল হেলথ, তার হরমোনাল হেলথ, সেই সব কিছু কিন্তু কোথাও একটা তার পার্সোনালিটিকে ইম্প্যাক্ট করছে। সেক্ষেত্রে সে রিজিড হবে, অবশ্যই হবে, কিন্তু অতটা এক্সট্রিম নয় যতটা একটা পুরুষ বা একজন মেন করতে পারেন। সেই জায়গাটা একটু ডিফার করছে, ম্যানিফেস্টেশনটা একটু ডিফারেন্ট, আলাদা হয়। কিন্তু ইগোটা আলাদা না। আলাদা হয় না Of ডেফিনেটলি। course. When a woman is feeling low, হুম, তখন কোথাও গিয়ে আমার ভালো লাগছে না এটা সে বলতে পারে, সেই আউটবার্স্টটাও হয়। exactly. অনেক সময় আমরা দেখেছি এবং শুনেছি বিভিন্ন আলোচনাতে যে ছেলেদের ক্ষেত্রে যখন এই সমস্যাগুলো হয় তারা সেটা প্রকাশ করে না, চেপে রাখে। এখান থেকেও কি কোনো রকম সমস্যা বাড়তে পারে, বা এই যে ফ্র্যাজাইল ইগোর কথা বলছেন সেটা একটা ওয়ার্ড সিচুয়েশনে যেতে পারে? এখানে ইমোশনাল রেগুলেশনটা মেল এবং ফিমেলদের ডিফারেন্ট। ফিমেলস আর মোর এক্সপ্রেসিভ, কেঁদে কেটে তারা ইমোশনটাকে কিন্তু এক্সপ্রেস Release করে করছে। দিতে পারে। ঠিক আছে, ইট ইজ টু মাচ ইজি, কারণ সোসাইটাল পয়েন্ট অফ ভিউ থেকে সেটা অ্যাকসেপ্টেড ফিমেলদের ক্ষেত্রে। এটা কিন্তু ভ্রান্ত ধারণা যে পুরুষ মানে মাচো অ্যান্ড অল দ্যাট, তাদের কোনো রকম ইমোশন নেই। এটা তো একটা social taboo দিয়ে দেওয়া ট্যাবু হয়েছে। অ্যাসপেক্ট থেকেই Exactly. এটা কোথাও যখন একটা ছেলে জন্মাচ্ছে তখন থেকেই তার মধ্যে সেই ডেভেলপমেন্টটা তৈরি করা হচ্ছে এবং মাথায় ঢুকিয়ে সোসাইটালি। দেওয়া হচ্ছে, এক্স্যাক্টলি, এটা করতে পারবে না, এটা করলে লোকে হাসবে। সামহাও তুমি তোমার যে খারাপ লাগছে, তোমার যে ভালো লাগছে না, এটাও তুমি এক্সপ্রেস করবে না, বিকজ ইউ আর এ ম্যান। ইয়েস, এই জায়গাটা যে স্লোলি গ্র্যাজুয়ালি তার মধ্যে একটা কিন্তু পার্সোনালিটিটাকে সেইভাবে শেপ করছে। এবং আস্তে আস্তে কি, যত ইমোশনসে রেগুলেট করতে পারছে না প্রপারলি, সাপ্রেস করে রাখছে, সেটা আস্তে আস্তে কি করছে, তার মধ্যে একটা রিজিডিটি, তার মধ্যে একটা মানে জেদ, তার মধ্যে একটা রাগ, স্লোলি রাগ সেটা কিন্তু ফর্ম করছে। এটাও কিন্তু কোথাও তার ব্যালেন্সড ইগোটাকে ফ্র্যাজাইল করার একটা কারণ বা একটা রিস্ক অ্যাসপেক্ট থেকে ভাবা যেতে পারে। ঠিক আছে, কারণ এটা হয় ছেলেদের ক্ষেত্রে, এবং মোস্টলি মেয়েদের ক্ষেত্রে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই যে ইমোশনাল পার্ট, ইমোশনাল প্রবলেমটা মোর প্রিভিলেন্ট।
তার মানে এটা নয় যে ছেলেদের হয় না, কিন্তু ছেলেদের হয়, ম্যানিফেস্টেশনটা ডিফারেন্ট হয়, রাগটা বেশি হয় তাদের ক্ষেত্রে। আমরা বলে থাকি ইগো আছে, ছেলেদের জন্য খুব কম আমরা কিন্তু এটা বলে থাকি যে এই ছেলেটার খুব ইগো, বিকজ আমরা মনে করি ছেলেদের ইগো হওয়াটাই নর্মাল। সেই জায়গাটা এবং ইগোটা প্রত্যেকটা মানুষের কাছে থাকা নর্মাল, কিন্তু ফ্র্যাজাইল ইগো ইজ নট নর্মাল। ওকে, এটা কোথাও তার পার্সোনালিটি, তার মেন্টাল হেলথ, তার ওভারঅল ফাংশনিং সবকিছু কিন্তু, তার রিলেশনশিপ সবকিছু এক্স্যাক্টলি কিন্তু এই জায়গাটাতেই আমি আসছিলাম যে সব থেকে বেশি এফেক্ট পড়ে হচ্ছে রিলেশনশিপে, সেটা ম্যারিড লাইফ হোক, সেটা বাবা মা হোক, বন্ধু বান্ধব হোক, এবং তার সাথে সোশ্যাল লাইফ, প্রফেশনাল লাইফেও কিন্তু এটা একটা বড় ইম্প্যাক্ট পড়ে। তো ঠিক কি ধরনের সমস্যা তখন সেখানে তৈরি হয়? দেখুন, যদি একটা মানুষের এক্সট্রিম ফ্র্যাজাইল ইগো থাকে এবং সে তখন সেলফ অ্যাওয়্যারই নয় তার ফ্লসগুলো কি আছে বা সে ভুল কি করছে, তাহলে কি সে তো সামনের মানুষটা, এটা সেটা উভয়ের যাই হোক, ক্ষেত্রেই বলছি, উভয়ের সেটা ক্ষেত্রে, একজন মহিলার ক্ষেত্রে হতে পারে, এক্স্যাক্টলি, একজন পুরুষের ক্ষেত্রে হতে পারে, তখন সেই মানুষটা তো সামনে কোন পরিবেশে আছে, সেটা তার ওয়ার্ক প্লেস নাকি সেটা তার ফ্যামিলি পয়েন্ট, সে তখন কমপ্লিটলি সামনের মানুষটাকে অ্যাজ আ কম্পিটিটর দেখছে এবং সামনের মানুষটার মধ্যেই নিজের ওই ফ্লসগুলোকে প্রজেক্ট করে, এবং সেখান থেকে যেটা হয় সেটা তৈরি হচ্ছে কিন্তু সমস্যা। ইন্টারাকশন, কমিউনিকেশন, রিলেশনশিপ ডিটোরিয়েশন, এই জায়গাগুলো ক্রিয়েট হয় এবং আলটিমেটলি কিন্তু এক্সট্রিম লেভেলের একটা অ্যাঙ্গার আউটবাস্ট, যেটা হচ্ছে মারাত্মক লেভেলের এক্সট্রিম পর্যায়ে যেতে পারে। এবং হ্যাঁ, এই জায়গাটায় সেলফ অ্যাওয়ারনেস হওয়াটা খুব ইম্পর্টেন্ট। অনেক মানুষের, আমি যেমন বললাম যে অ্যাওয়ারই নয় যে আমার ক্ষেত্রে ইগো রয়েছে, বা মানে এটা আমার একটা সমস্যা। তারা প্রফেশনালদের সাহায্য নেবার তখনই তো নেবে যখন সে অ্যাওয়্যার হচ্ছে যে এটা আমি সমস্যা অ্যাসপেক্ট থেকে দেখছি। কিন্তু এই ধরনের মানুষরা কিন্তু সমস্যা অ্যাসপেক্টটাকে সেটা দেখতে পারে না। সামনের মানুষটার প্রবলেম, সে আমার সাথে অ্যাডজাস্ট করতে পারেনি, আমি তার সাথে মানে রিলেশনশিপে আছি, মানে সে গ্রেটফুল হওয়া দরকার। এই ধরনের যে সবটাই সময় যে একটা সেলফ মানে গ্র্যান্ডিওসিটি কাইন্ড অফ যে ফিলিংসটা, আমি একটা বিশাল প্লেস হোল্ড করছি স্লোলি গ্র্যাজুয়ালি, এবং এটা কিন্তু আস্তে আস্তে একটা ডিলিউশনের স্টেটে চলে যায়, মানে ভ্রান্ত ধারণা, নিজের সম্বন্ধে ভ্রান্ত ধারণা, এবং সেটা স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি কিন্তু যদি না ফ্র্যাজাইল ইগো বা ডিসব্যালেন্সড ইগোটা সেই মুমেন্টে অ্যাওয়্যার না হয়ে যদি না সেই জায়গাটা ঠিক করা যায়, হাউ টু কন্ট্রোল দিস প্রবলেম? কন্ট্রোল করাটা নেসেসারি নয়, ম্যানেজ করাটা নেসেসারি। আচ্ছা, জেনারেলি আমরা কন্ট্রোল বলেও কিন্তু অনেক সময় নিজেকে অনেকটা ওভারলোডেড করে ফেলি, যে আমাকে কন্ট্রোল করতে হবে, নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, এবং সেখান থেকে আরো বেশি স্ট্রেসড হয়ে যায়। হ্যাঁ, একদমই না, কন্ট্রোল করার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, আমি জিনিসটাকে কতটা প্রপারলি এক্সপ্রেস করছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার জায়গাটা কিন্তু কন্ট্রোল বলবো না, সেই জায়গাটা হ্যাঁ সেলফ অ্যাওয়ারনেস দরকার আছে এক্ষেত্রে। স্ট্রেস, জীবনে যে ধরনের স্ট্রেসটা আসছে সেগুলো কিন্তু টাইম টু টাইম ম্যানেজ করা এখানে ইম্পর্টেন্ট। রিলেশনশিপের ক্ষেত্রে কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং, ট্রাস্ট, এই জায়গাটা মানে মোস্টলি ইমোশন পার্টটাকে যতটা ডেভেলপ করা যায় সেই জায়গাটা ইম্পর্টেন্ট রয়েছে, এবং এক্ষেত্রে দুটো ব্যক্তিরই আমাদের প্রয়োজন হয় দ্যাট রিলেশনশিপ কনসালটেশনের ক্ষেত্রে। একজন ব্যক্তির যদি ইগো বা এই ধরনের কোনো অসুবিধার জন্য যদি কোনো রকম ইস্যুস থাকে, রিলেশনশিপ ইস্যু থাকে, তখন কিন্তু আমরা দুই ব্যক্তির সাথেই, উভয়ের সাথেই কথা বলি এবং সেইভাবে প্রবলেমটাকে আমরা সলভ করি বেসড অন দেয়ার নিড। তো এই জায়গাগুলোকে কিন্তু আগে বুঝতে হবে, এবং এটা খুব ভাইটাল যে সেলফ অ্যাওয়্যার হওয়া, যে না আমার মধ্যেও কিছু সমস্যা থাকতে পারে। এই জায়গাটা যদি টু লেটস টক টু দ্য প্রফেশনাল রিগার্ডিং দিস, তো ওনারা যদি আমাকে গাইড করে। কিন্তু হ্যাঁ, ফ্র্যাজাইল ইগোর ক্ষেত্রে ইট ইজ ডিফিকাল্ট। তাই আমার সাজেস্ট হচ্ছে, যখন পার্সোনালিটির জায়গাটা গ্রো করছে সেই মোমেন্টে একটা বাচ্চা, একটা কিশোর, তাকে একটা প্রপার এনভায়রনমেন্ট, একটা অ্যাটমসফিয়ারটাকে একটা সুস্থ স্বাভাবিক এনভায়রনমেন্ট দেওয়াটার খুব ইম্পর্টেন্ট। তবে সে শুরু থেকে তবে কিন্তু সে একটা সুন্দরভাবে একটা সুন্দর বৃক্ষে পরিণত হবে। আমি শেষ যেটা জানতে চাইবো, যে আমরা সবসময় বলি যে এই ধরনের সমস্যা হলে অবশ্যই যারা স্পেশালিস্ট রয়েছেন তাদের
পরামর্শ নিন। কিন্তু এমনও অনেকে ভাবেন, আমাদের প্রেজেন্ট যে সিনারিওতে আমরা থাকি, যে কনসাল্টিং আ সাইকিয়াট্রিস্ট অর সাইকোলজিস্ট শুধুমাত্র যারা ফিনান্সিয়ালি প্রিভিলেজ তাদের জন্য, সবার জন্য নয়। একটা বিলাসিতা, মন তো খারাপ হতেই পারে, এই সমস্যা তো সবারই আছে, তোমারও আছে, আমারও আছে, তার জন্য আবার আলাদা করে কেন যাব? কি বলতে চাইবেন তাদের জন্য? দেখুন, এটা একটা ট্যাবু অ্যাসপেক্টে চলে, কারণ বেসিক্যালি শরীরে যদি আমাদের কোনো কাট বা ক্ষত থাকে সেটা আমরা খুব ইজিলি দেখতে পাই এবং সে পেইনটা ফিল করতে পারি। হ্যাঁ, তোমার হাতে হুম। কেটে গেছে বা তোমার হাত পুড়ে গেছে অনেকটা ডিপ, তো তুমি না ঠিক আছে, ওর হাত ইউজ করার দরকার নেই। তাহলে আমি কি সামনের মানুষটা বুঝতে পারছে যে হাতে লেগেছে। কিন্তু যখনই মনের সমস্যা, মাইন্ডের ব্যাপার, সাইকোলজিক্যাল জায়গা থেকে আসছে, তখন কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি না। এবং স্বাভাবিকভাবেই এটা কোথাও একটা মানে মিথ রয়েছে যে ও বাহানা করছে, বা এটা জাস্ট অ্যাটেনশন সিক করার জন্য করছে, বা ওর কোনো প্রয়োজন নেই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়ার, ও জাস্ট টাকাটা নষ্ট করছে অ্যান্ড অল। এটা একটা লাক্সারি পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সমস্যাটা কিন্তু আগে আমাদের বুঝতে হবে, এবং ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে যদি কোনো মানুষের অবশ্যই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে আসাটা সেই মুহূর্তে বা কোনো একটা কারণে পসিবল না হয়, দেয়ার আর মাল্টিপল ন্যাশনাল এবং স্টেট লেভেলের হেল্পলাইন রয়েছে, যেগুলো কমপ্লিটলি আমাদের গভর্নমেন্টের তরফ থেকে করা আছে, ডিস্ট্রিক্ট আচ্ছা, মেন্টাল হেলথের আচ্ছা। দিক থেকে আছে। সেগুলো আপনারা গুগলে সার্চ করেই পেয়ে যাবেন। সেগুলো আমি বলবো সেখানে 24/7 প্রফেশনালসরা অ্যাভেলেবেল রয়েছে, তারা কিন্তু আপনার সমস্যাটা সলভ করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনাকে ওই স্টেপটা নিতে হবে যে ইচ্ছে থাকলে উপরে তাদের আছে। কাছে পর্যন্ত আপনাকে পৌঁছতে পৌঁছতে হবে, হবে। তারপর বাকিটা হয়ে যাবে। একদম। ওই ফার্স্ট স্টেপটা নেওয়াটাই একটু সময় সাপেক্ষ, এবং ওটাই কিন্তু মানুষ নিতে অনেকটা লেট করে ফেলে। ওই ডিনায়াল স্টেটটা থেকে একটু বেরিয়ে বেরিয়ে আসতে আসতে হবে। দ্যাটস ইট, তাহলেই Okay. হয়ে যাবে।